তো আজকে আমি তোমাদের শেখাবো ভারতের সংবিধানের মেরুদণ্ড ফান্ডামেন্টাল রাইটস অর্থাৎ মৌলিক অধিকার। এই অধিকারগুলি আমাদের বেঁচে থাকার, আমাদের মাথা উঁচু করে কথা বলার এবং আমাদের অন্যায়ের প্রতি রুখে দাঁড়ানোর শক্তি, যেটা আমাদের প্রোভাইড করেছে ভারতের সংবিধান। তো এই আর্টিকেল, ধরো আমরা স্কুলে যাচ্ছি, তো স্কুলে যাওয়ার সময় আমাদের ধরো কেউ কলেজে স্কুলে ঢুকবি না, তুমি অন্য জাতে, বা কেউ আমাদের কথা বলার অধিকার কেড়ে নিচ্ছে, তখন আমাদের যে রাইটস দিয়েছে আমরা কিসের হয়ে লড়বো? এই আর্টিকেল 12 to 35 আমাদের রাইটস দিয়েছে কথা বলার, কোনো ডিসক্রিমিনেশন না করার, এইসব আমরা আর্টিকেল 12 to 35-এ জানবো। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক আজকের কনস্টিটিউশনাল জার্নি ফান্ডামেন্টাল রাইটস আর্টিকেল 12 to 35। আর জানবো আর্টিকেল 13। আর্টিকেল কি 13 কি বলছে? আর্টিকেল 13 বলছে যে লস ভায়োলেটিভ অফ ফান্ডামেন্টাল রাইট শ্যাল বি ভয়েড। এখানে কি বলছে? লস, যেখানে বলছে লস ভায়োলেটিভ অফ ফান্ডামেন্টাল রাইট শ্যাল বি ভয়েড। এখানে আর্টিকেল 13 এটাই বলছে যে যদি কোনো আইন ফান্ডামেন্টাল রাইটসের বিরুদ্ধে যায় তবে সেটা হবে বাতিল। যে ফান্ডামেন্টাল রাইটস আস্তে আস্তে আমরা জানবো, তারপর থেকে আমরা জানবো যদি সেই আইনগুলোর বাইরে যায় তাহলে সেই আইনকে বাতিল করে দেবে আর্টিকেল 13। ধরো আজ যদি সরকার ঘোষণা করে যে মেয়েদের স্কুলে যাওয়া বন্ধ, এটা তো একেবারে আইন লঙ্ঘন করছে, তাই না? এই ধরনের আইনকে আর্টিকেল 13 কি করে দেয়? বাতিল করে দেয়। আর্টিকেল 13 কাজ হচ্ছে যে কোনো আইন যদি ফান্ডামেন্টাল রাইটসকে লঙ্ঘন করে তাহলে সেই সব সেই সব আইনকে বাতিল করে দেয় আর্টিকেল 13। এইবার আমরা জানবো পরের আর্টিকেলগুলো। যেমন পরের আর্টিকেল রাইটস টু ইকুয়ালিটি। রাইট টু ইকুয়ালিটি আর্টিকেল 14 থেকে 18। রাইট টু ইকুয়ালিটি কত থেকে কত? আর্টিকেল 14 থেকে 18। এবং এখানে আর্টিকেল 14-তে বলা হয়েছে যে ইকুয়ালিটি বিফোর ল। 14-তে কি বলা হয়েছে? ইকুয়ালিটি বিফোর ল। এবার ইকুয়ালিটি বিফোর ল মানে কি? এখানে বলছে যে আইনের চোখে সকলেই সমান। আমিও আইনের চোখে সমান, তুমিও আইনের চোখে সমান। আমি যদি চুরি করি এবং প্রধানমন্ত্রী যদি চুরি করে, দুজনের জন্য একই শাস্তি প্রযোজ্য। আর্টিকেল 15। আর্টিকেল 15 কি বলছে? প্রোহিবিশন অফ ডিসক্রিমিনেশন অন গ্রাউন্ডস অফ রিলিজিয়ন, রেস, কাস্ট, সেক্স অর প্লেস অফ বার্থ। এখানে বলছে যে লিঙ্গ, ধর্ম, জন্মস্থান নির্বিশেষে কাউকে এই সব কারণে ছোট করা যাবে না। ধরো যে কাউকে স্কুলে, সে হিন্দু বলে কাউকে স্কুলে ভর্তি নেওয়া যাবে না, এইসব কোনো কিছু করা যাবে না। যে থার্ড জেন্ডার বা এইসব কাউকে ভর্তি নেওয়া যাবে না, এইসব করা যাবে না। তার জন্য বলছে প্রোহিবিশন অফ ডিসক্রিমিনেশন অন গ্রাউন্ডস অফ রিলিজিয়ন, রেস, কাস্ট, সেক্স অর প্লেস অফ বার্থ। তার জন্য এটা বলছে আর্টিকেল 15। আর্টিকেল 16। আর্টিকেল 16 বলছে যে ইকুয়াল অপরচুনিটি ইন গভর্নমেন্ট জবস। আর্টিকেল 16 কি বলছে? ইকুয়াল অপরচুনিটি ইন গভর্নমেন্ট জবস। এখানে বলছে যে জাতি, ধর্ম এইসব দেখে কাউকে চাকরিতে বাদ দেওয়া যাবে না। কি বলছে? জাতি, ধর্ম এইসব দেখে কাউকে চাকরিতে বাদ দেওয়া যাবে না। সবাই চাকরির ক্ষেত্রে সমান অপরচুনিটি সমান সুযোগ সুবিধা ভোগ করবে। যে কেউ হায়ার কাস্ট থেকে সে স্পেশাল অপরচুনিটি পাবে, এসব কোনো কিছু পাবে না। এটা কত নম্বর আর্টিকেল বলছে? আর্টিকেল 16 বলছে চাকরির ক্ষেত্রে সবারই সমান সুযোগ সুবিধা থাকবে। 17। আর্টিকেল 17 কি বলছে? অ্যাবলিশন অফ আনটাচএবিলিটি। এখানে কি বলছে? আনটাচএবিলিটি ইজ অ্যাবলিশড। এটা বোঝাচ্ছে যে কোনো জাত দেখে যে তার ছোঁয়া, অস্পর্শ কোনো সেটা করলে সেটা হচ্ছে অপরাধ। যেমন আগেকার যুগে হতো, যে উঁচু কাস্টের লোক ছিল, আমি যেটা পড়েছি সেটাই বলছি, যে ব্রাহ্মণরা যে আগেকার সমাজে ছিলেন, তারা যে শূদ্রদের যে হাতের জল, গ্লাসের জল তারা খেতেন না, তাদের ছোঁয়ার জল তারা খেতেন না। এটা আমি বইতে পড়েছি, আমার কথা না, আমি নিজে সেটা দেখিনি। ওকে, তো জল তারা খেতেন না।
তো এই যে আনটাচএবিলিটি, মানুষের মধ্যে যে ডিসক্রিমিনেশন এটা করা হচ্ছে, যে না মানুষকে ছোট করা হচ্ছে, যে তার হাতে ছোঁয়ার জিনিস কিছু খাওয়া যাবে না, এই জিনিসটাকেই বলেছে যে আনটাচএবিলিটি ইজ অ্যাবলিশড। এটাকে কি করা হয়েছে, সেটা অপরাধ বলে মনে করা হবে, তার জন্য এটাকে বাতিল করা হয়েছে। আনটাচএবিলিটি মিনস অস্পর্শতাকে বাতিল করা হয়েছে। এটাই হচ্ছে আর্টিকেল 17। আর্টিকেল 18, আর্টিকেল 18 কি বলছে, অ্যাবলিশন অফ টাইটেলস। এখানে টাইটেলস মানে কোনগুলো, যেগুলো যে বংশানুক্রমিক যে উপাধি টাইটেলগুলো ছিল বা উপাধিগুলো ছিল, রাজা, নবাব এবং আরও বিভিন্ন ধরনের উপাধিগুলো ছিল, সেইগুলো আর চলবে না, সেগুলোকে কি করা হয়েছে, সেগুলোকে বাতিল করা হয়েছে। এইটা কত হতে আছে, আর্টিকেল 18 হতে অ্যাবলিশন অফ টাইটেলস। সো এবার আমরা জানবো রাইট টু ফ্রিডম, আর্টিকেল 19 থেকে 22। কি জানবো, রাইট টু ফ্রিডম আর্টিকেল 19 থেকে 22। আর্টিকেল 19-এ কি বলেছে, আর্টিকেল 19-এ 6টি মোট অধিকারের কথা বলেছে। আর্টিকেল 19-এ কি বলেছে, 6টি মোট অধিকারের কথা বলেছে, যেমন ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, অ্যাসেম্বল পিসফুলি ফ্রম অ্যাসোসিয়েশন, মুভ ফ্রিলি, রিসাইড অ্যান্ড সেটেল, প্রফেশন, ট্রেড, ইটিসি। মানে তুমি যা করতে চাও, তুমি যা বলতে চাও, তুমি যেখানে চাকরি করতে চাও, এই সব কিছুর স্বাধীনতা তোমার আছে, এই সবের স্বাধীনতা তোমার আছে। আর্টিকেল 19 এই 6টি স্বাধীনতার কথা বলে, 6টি স্বাধীনতা আমাদেরকে প্রোভাইড করে। কত, আর্টিকেল 19। জানবো আর্টিকেল 20 সম্পর্কে। আর্টিকেল 20 কি বলে, আর্টিকেল 20 বলছে যে প্রোটেকশন ইন কেস অফ কনভিকশন, প্রোটেকশন ইন কেস অফ কনভিকশন। ধরো, মানে এটা বোঝানোর জন্য বলছি, ধরো তুমি আজকে একটা কাজ করলে বা কোনো কিছু করলে, যেটা পরে সরকার ঘোষণা করলো যে এটা করলে শাস্তি পাবে, সে কি শাস্তি পাবে সেটাও করলো। এবার তাহলে কি তুমি শাস্তি পাবে, এই কাজটা সরকার আজকে নিয়ম বানিয়েছে, তুমি সেটা 1 মাস আগে বা 2 দিন আগে করেছো, তাহলে কি তুমি এই কাজটার জন্য শাস্তি পাবে না, তুমি পাবে না। আর্টিকেল 20 এটাই বলে যে পিছনে মানে সরকার, তুমি আগে করেছো, সেই কাজটি করেছো, কিন্তু সরকার আজকে যদি আইন বানায়, সেই দিন যেদিন আইন তৈরি হয়েছে তারপর থেকে যারা করবে তারা শাস্তি পাবে। পিছনে তুমি সেই কাজটা করেছো, সেই কাজের জন্য তুমি শাস্তি পাবে না। এবং এই আর্টিকেল 20 আরেকটা জিনিসও বলে, আরও 2টো জিনিস বলে, যেটা হচ্ছে একই অপরাধের জন্য দুবার কাউকে শাস্তি দেওয়া যাবে না। আরেকটা কি বলে, যে জোর করে কাউকে স্বীকারোক্তি, যে এই কোনো একটা কেস চলছে, এখানে তোমাকে স্বীকারোক্তি দিতে হবে, জোর করে সরকার কাউকে স্বীকারোক্তি দিতে পারবে না, সরকার না মানে কেউ কাউকে জোর করে স্বীকারোক্তি করাতে পারবে না। এটাই হচ্ছে আর্টিকেল 20 বলে। আর্টিকেল 21 কি বলছে, রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি, রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি। এখানে বলছে যে তোমার জীবন কারোর দয়াই নয়, এটা তোমার অধিকার। সরকারে যদি তোমাকে ছুতে চাই, তাহলে সরকারকে যথাযথ আইন মেনে চলতে হবে। ধরো হঠাৎ করে পুলিশ তোমার বাড়িতে এলো, রাত্রে তোমাকে তুলে নিয়ে গেল, কিন্তু তোমাকে কোর্টে পেশও করলো না, কোনো কিছুই করলো না, এটা কিন্তু আইনত অপরাধ। এবং সরকারও যদি তোমার জীবন এবং স্বাধীনতা ছুতে চায়, তাহলেও সরকারকে যথাযথ আইন মেনে চলতে বাধ্য। আর্টিকেল 21 এটাই বসে। কি জানবো, আর্টিকেল 21-এর রাইট টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন 6 to 14 years। তো এখানে বলছে যে যদি আমাদের দেশে, কোনো দেশে যদি বাচ্চাদের পড়াশোনার অধিকারই না থাকে, তাহলে দেশ ধ্বংস। তাহলে এই আর্টিকেল কি বলে, যে 6 থেকে 14 বছর শিশুদের জন্য বাধ্যতামূলক শিক্ষা এবং বিনামূল্যে শিক্ষা প্রোভাইড করে। ধরো একজন কৃষকের ছেলে, সে পড়াশোনা করতে চায়, কিন্তু স্কুলে যখন সে ভর্তি হতে গেছে সরকারি স্কুলে, তখন তাকে বলছে টাকা না দিলে ভর্তি নেব না। এই আইন সেটা বলে বেআইনি। শিশুদের শিক্ষা বাধ্যতামূলক এবং ফ্রি। কত, 6 থেকে 14 বছর। আর্টিকেল 22 সম্পর্কে, কত সম্পর্কে জানবো, আর্টিকেল 22 সম্পর্কে। এখানে কি বলছে, রাইটস অফ অ্যারেস্টেড পারসন, রাইটস এর কথা বলছে। ধরো তোমাকে হঠাৎ করে পুলিশ তুলে নিয়ে চলে গেল, তোমার পরিবারের কেউ জানে না, এবং তোমাকে কোর্টে পেশ করা হয়নি, এবং তোমার সাথে কিছু করা হয়নি। এই আর্টিকেল 22 বলা হয় যে তোমাকে অ্যারেস্ট করার 24 ঘন্টার মধ্যে তোমাকে কোর্টে পেশ করতে হবে, এবং তোমার আইনজীবী সাহায্য পাওয়ার অধিকার রয়েছে, এবং যতক্ষণ না কোর্ট তোমাকে নির্দেশ দিচ্ছে ততক্ষণ তোমাকে কেউ আটক রাখতে পারবে না। এই অধিকার তোমার স্বাধীনতাকে রক্ষা করে।
যে তুমি অ্যারেস্ট হয়েছো, তাও তোমার বেসিক কিছু স্বাধীনতা আছে, সেই স্বাধীনতাকে এই অধিকারটা রক্ষা করে বা সেই স্বাধীনতার অধিকার দেয়। আর্টিকেল কত? আর্টিকেল 22। এবার আমরা জানবো রাইটস এগেইনস্ট এক্সপ্লয়টেশন, আর্টিকেল 23 থেকে 24। এবার আর্টিকেল 23 সম্পর্কে জানবো। বলছে যে প্রোহিবিটেশন অফ হিউম্যান ট্রাফিকিং অ্যান্ড ফোর্সড লেবার। এখানে বলছে যে অনেক 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 এমন গরিব মানুষ আছে যাদেরকে দিয়ে কাজ করানো হয়, অনেক কাজ করানো হয়, কিন্তু তাদের কোনো টাকা দেওয়া হয় না। এবং অনেক ভয়ানক আরও জিনিস আছে, যেমন অনেক মানুষকে বিদেশে বিক্রি করে দেওয়া হয়। হ্যাঁ, আর্টিকেল 23 এটাই বলে যে যদি তুমি কাউকে দিয়ে জোর করে কাজ করাও এবং কাউকে বিক্রি করার সাথে জড়িত থাকো, তাহলে এটা আইনত অপরাধ। আর্টিকেল 23 এটাই বলছে। যদি কাউকে দিয়ে জোর করে কাজ করানো এবং কোনো বিক্রির সাথে, মানুষকে বিক্রির সাথে জড়িত থাকো, তাহলে সেটা হচ্ছে আইনত অপরাধ। আর্টিকেল 23 সেটাই জানবো। হচ্ছে আর্টিকেল 24। কত জানবো? আর্টিকেল 24 সম্পর্কে নো চাইল্ড লেবার বিলো এজ 14 ইন ফ্যাক্টরিজ। এখানে বলছে যে এটাই বলছে যে 10 বছরের নিচে একটা বাচ্চা, 10 বছরের বাচ্চার হাতে খেলনা থাকার কথা, রয়েছে হাতুড়ি, এইটা যেন আমরা আর না দেখি। আর্টিকেল 24 এটাই বলে যে কোনো বাচ্চাকে 14 বছরের নিচে কোনো বাচ্চাকে কল কারখানায় বা কোনো বিপজ্জনক কাজে যুক্ত করা, এটা আইনত অপরাধ। একটা বাচ্চার, সে স্কুলে যাবে, সে খেলবে, সে শিখবে, এটা তার অধিকার। আমরা যদি তাকে কাজে পাঠাই, জোর করে কাজে পাঠাই, জোর করে কাজ করাই, জোর করে কোনো কিছু করাই, এটা করা মানে আমরা তার ভবিষ্যৎ চুরি করছি। তো এর জন্য আর্টিকেল 24 এইটাকে নিষিদ্ধ করেছে, নো চাইল্ড লেবার বিলো এজ 14 ইন ফ্যাক্টরিজ। রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন, আর্টিকেল 25 থেকে 28। আর্টিকেল 25 কি বলছে? ফ্রিডম অফ প্রফেস, প্র্যাকটিস অ্যান্ড প্রপাগেট রিলিজিয়ন। এখানে বলছে ধরো তুমি হিন্দু, তাতে কোনো সমস্যা নেই, তুমি মুসলিম, তাতে কোনো বাধা নেই, তুমি তোমার ধর্ম, তোমরা সবাই তোমার ধর্ম পালন করতে পারো, তবে এটি হতে হবে শান্তিপূর্ণ, তবে সমাজ বিরোধী যেন না হয়। তুমি তোমার ধর্ম বিশ্বাস করতে পারো, প্রফেস, তুমি তোমার ধর্ম পালন করতে পারো, প্র্যাকটিস, তুমি তোমার ধর্ম প্রচার করতে পারো, প্রপাগেট। ধরো রাহুল, সে যে ধর্ম, সে নিজের ধর্ম তার বন্ধুদেরকে বোঝায়, তো তারা ধরো অন্য ধর্মের হতে পারে, তো তাদেরকে বোঝায়, কিন্তু সে জোর করে না যে তাদের ধর্ম ভালো, তাদের ধর্মকে মেনে নিতে, তাদের ধর্মে চলে আসতে, এসব জোর করে না। এটাই হচ্ছে এই ধর্মের হচ্ছে মূল চর্চা, যে শান্তিপূর্ণভাবে তোমার ধর্ম ইটস ওকে, তোমার ধর্ম, তুমি হিন্দু ইটস ওকে, তুমি মুসলিম ইটস ওকে, সবাই শান্তিপূর্ণভাবে নিজেদের ধর্ম প্রচার করো, তাতে কোনো বাধা নেই। এটাই বলে আর্টিকেল 25। আর্টিকেল 26 কি বলছে? ফ্রিডম টু ম্যানেজ রিলিজিয়াস অ্যাফেয়ার্স। এখানে হচ্ছে যে এখানে এটাই বলছে যে কোনো ধর্মীয় অনুষ্ঠান, ধরো কোনো ধর্মীয়, যেটা হিন্দুদের মন্দির হতে পারে বা গির্জা হতে পারে বা যা খুশি হোক, সেখানে কে পুরোহিত হবেন এবং কত টাকা ব্যয় করবেন, কত কি করবেন, সেই সব সরকার ঠিক করে দিতে পারেন না। আর্টিকেল 26 এটাই বলে যে প্রত্যেকটা ধর্মীয় মানে সংস্থার নিজস্ব স্বাধীনতা আছে, তারা কিভাবে সেটা পরিচালনা করবে সেটা তাদের নিজেদের পার্সোনাল ম্যাটার, তবে সেটাকে আইন মেনে হতে হবে, আইনের বিরোধী জন্য সেটা না হয় বা সমাজের ক্ষতিকারক জন্য সেটা না। আর্টিকেল 27। এবার আমরা কি বলবো? আর্টিকেল 27, নো ট্যাক্স ফর প্রমোটিং অ্যান্ড মেইনটেইনিং এনি রিলিজিয়ন। এখানে বলছে সরকার তোমার থেকে কোনো কর আদায় করে কোনো মন্দির বা কোনো মসজিদ তৈরি করতে পারবে না, বা কোনো মসজিদ বা মন্দিরের আরো যেসব জিনিসপত্র, যে আর্থিক যে উন্নতি বা কোনো কিছু করতে পারবে না সরকার। এটা আর্টিকেল 27 এটাই বলে যে সরকার কারোর কাছ থেকে কোনো কর নিতে পারবে না। ধরো সরকার এটা বলে যে হিন্দু একটা মন্দির, ধরো আমরা হিন্দুদের একটা মন্দির, সেটা মেরামতের জন্য 10 টাকা করে প্রত্যেক মানুষের কাছ থেকে কর আদায় করা হবে, এটা হচ্ছে বেআইনি। মানুষের করের টাকাতে কোনো মন্দির বা কোনো মসজিদ তৈরি করতে পারবে না বা কোনো কিছুই করতে পারবে না, মানুষের ট্যাক্সের টাকা দিয়ে এটা করতে পারবে না, এটা হচ্ছে
বেআইনি। আর্টিকেল 28, আর্টিকেল 28 কি বলছে? নো রিলিজিয়াস টিচিং ইন গভর্নমেন্ট এডুকেশনাল ইনস্টিটিউশন। এখানে বলছে সরকারি স্কুলে পড়তে গেলে কেউ তোমাকে বলবে না যে তুমি এই ধর্ম পড়ো বা তুমি এটা করো। এখানে সরকারি স্কুল যদি কোনো ধর্মীয় টিচিং বা ধর্ম সম্পর্কে জানতেই হয় তবে সরকারি স্কুলে নয়, ব্যক্তিগত স্কুলে সেটা করা যেতে পারে। ওকে, ধরো স্কুলে বললো যে আজকে এই গীতা পাঠ করো। এখানে ধরো অন্য ধর্মেরও স্টুডেন্ট রয়েছে, এটা বাধ্যতামূলক নয়, এটা বেআইনি। কোনো সরকারি স্কুলে কোনো ধর্মীয় জিনিস পড়ানো যাবে না। সেটা ব্যক্তিগত স্কুলে পড়ানো যেতে পারে কিন্তু ধর্মীয় জিনিস স্কুলে পড়ানো যাবে না, কারণ আইনের চোখে সব ধর্ম সমান। ধর্ম মানুষের ব্যক্তিগত জিনিস, সেটা রাষ্ট্রের ধর্ম নয়। মানুষ তার ব্যক্তিগত বিশ্বাস, সেটা রাষ্ট্রের বিশ্বাস নয়। হ্যাঁ, তো সরকারি স্কুলে কখনো ধর্ম সম্পর্কে শিক্ষা দেওয়া যাবে না। এখন আমরা জানবো কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস, আর্টিকেল 29 to 30। এখানে বলছে আর্টিকেল 29 রাইট টু কনজার্ভ ল্যাঙ্গুয়েজ, স্পিচ অ্যান্ড কালচার। এখানে এটাই বলতে চাইছে, ধরো তোমাকে কেউ যদি বললো যে তুমি তোমার ভাষা, যে আমার তো একটা কালচার আছে, ধরো আমি বাংলা ভাষায় কথা বলি, আমাদের ওয়েস্ট বেঙ্গলের সবাই বাংলা ভাষায় কথা বলে, কিন্তু কেউ যদি হঠাৎ আমাকে এসে বলে তুমি হিন্দি ভাষায় কথা বলবে এবং ওইখানে যেসব পোশাক পরে সেই পোশাকগুলো তোমাকে পরতে হবে, এইটা বলে যে আর্টিকেল 29 আমার যে ভাষা এটা সংরক্ষণের অধিকার আছে আমার, এবং অন্যান্য যারা সংখ্যালঘু মানুষ আছে তাদের ভাষা, তাদের কালচার, এইসব তাদের সংরক্ষণের অধিকার কে দেয়? আর্টিকেল 29। কেউ আমাকে বলতে পারবে না যে তুমি এটা করো, এটা আমার রাইটস। আর্টিকেল 29 এটা আমার কালচারাল রাইটস অ্যান্ড এডুকেশনাল রাইটস, এটা আমার কথাই বলা হচ্ছে আর্টিকেল 29। আর্টিকেল 30। এবার আমরা কি জানবো? আর্টিকেল 30 এখানে বলছে রাইট টু মাইনরিটিস টু এস্টাবলিশ অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেট এডুকেশনাল ইনস্টিটিউশন। এটা যে সংখ্যালঘু যারা আছে মুসলিম এবং খ্রিস্টান তাদের রাইটস দিচ্ছে, তারা তাদের ধর্মীয় ইনস্টিটিউশন তারা প্রতিষ্ঠিত করতে পারে এবং তারা নিজেদের ইচ্ছা অনুযায়ী শিক্ষা পরিচালনা করতে পারে, তবে সেটা যেন আইন বিরুদ্ধ সেটা যেন না হয় এবং কেউ যেন শিক্ষা থেকে বঞ্চিত না থাকে। এই অধিকার মাইনরিটিসদের, সংখ্যালঘুদের এই নিজেদের এডুকেশনাল ইনস্টিটিউশন প্রতিষ্ঠিত করার অধিকার দেয়। আর্টিকেল 31 সম্পর্কে, যেটা ছিল রাইট টু প্রপার্টি, তবে এখন সেটা আর নেই, এখন সেটাকে বিলুপ্ত করা হয়েছে। কত নম্বর সংবিধান সংশোধনী? আর্টিকেল 44 নম্বর সংবিধান সংশোধনী 1978 এর দ্বারা এই আর্টিকেলটিকে বাতিল করা হয়েছে। এখন এটি আর মৌলিক অধিকার নেই। কেন এটিকে বাতিল করা হয়েছে? মানে এর আগে আমরা জানি এই আর্টিকেল যখন থাকতো তখন হচ্ছে মানুষ ফান্ডামেন্টাল রাইটসে ছিল, যার কারণে সরকার যদি কোনো মানুষের জমি কেড়ে নিত বা সেখানে প্রজেক্ট করবে, তো কারোর জমি নিত, তো সাধারণ মানুষ কি করতো? কোর্টে যেত, আদালতে যেত যে নিজের অধিকারের জন্য, তখন তাকে কি দেওয়া হতো? ক্ষতিপূরণ দেওয়া হতো। কিন্তু এবার এটাকে কেন বাতিল করা হতো? বাতিল করা হলো কারণ সরকার দেখছে তারা যত বড় বড় প্রজেক্ট করতে যাচ্ছে এই আর্টিকেলটা বাধা হয়ে আসছে, যেমন বাঁধ নির্মাণ, হাইওয়ে নির্মাণ, এই আর্টিকেলটা বাধা হয়ে আসছে, যার কারণে সরকার এটাকে বাতিল করেছে। এবং এই অধিকারটি, যেমন সরকার আর একটা কারণ হচ্ছে বাতিল করার, এই যখন সরকার প্রপার্টি সাধারণ মানুষের ব্যক্তিগত জমির ওখানে হাইওয়ে বা যা কোনো কিছু তৈরি করবে, তখন মানুষ ফান্ডামেন্টাল রাইটসের ছিল, তখন মানুষ কোর্টে চলে যাচ্ছে এবং নিজের সম্পত্তির দাবি করছে। তখন সরকারের যে এই বড় বড় প্রজেক্ট, সেই প্রজেক্টগুলো থেমে যাচ্ছে, সেই প্রজেক্টগুলো আর কন্টিনিউ হচ্ছে না। তো সরকার দেখছে এতে সরকারের বড় বড় প্রজেক্ট আটকে যাচ্ছে, তার জন্য সরকার এই আর্টিকেল 31 এটাকে বাতিল করে দিয়েছে। কিন্তু এটা এখন কোথায় চলে গেছে? এখন 300 এতে আছে এবং 300 এতে আছে এবং ওখানে বলেছে যে আইন ছাড়া তোমার সম্পত্তি আর কেউ কেড়ে নিতে পারবে না। এখানে বলছে যে আইন ছাড়া তোমার কেউ সম্পত্তি কেড়ে নিতে পারবে না। আগে এটা ছিল ফান্ডামেন্টাল রাইটস, তবে বর্তমানে এটা এখন লিগাল রাইটসে আছে। আর্টিকেল 32 সম্পর্কে জানবো, রাইট টু অ্যাপ্রোচ সুপ্রিম কোর্ট ফর প্রোটেকশন ফান্ডামেন্টাল রাইটস। এখানে আমি তোমাদের একটা এক্সাম্পলের থ্রুতে বলি। ধরো আমি স্কুলে যাচ্ছি, আমাকে হঠাৎ করে বললো যে তুই এইটাতে, তার জন্য তুই স্কুলে যেতে পারবি না।
তো এবার আমি কোথায় যাব? আমি সরাসরি সুপ্রিম কোর্টে চলে যেতে পারি, সুপ্রিম কোর্টে চলে যেতে পারি। এটা আর্টিকেল 32 আমাকে অধিকার দিয়েছে, আমাকে পারমিশন দিয়েছে যে আমি সরাসরি সুপ্রিম কোর্টে গিয়ে আমি এটার বিরুদ্ধে, মানে আমার সাথে এটা হয়েছে সেটা আমি সরাসরি সুপ্রিম কোর্টে আমি যেতে পারি। ওকে, তো এই আর্টিকেল 32কে ফান্ডামেন্টাল রাইটসের সোল বলা হয়, সোল অফ ফান্ডামেন্টাল রাইটস, মানে মৌলিক অধিকারের আত্মা বলা হয় ফান্ডামেন্টাল রাইটসকে, 32 আর্টিকেল 32কে। এখানে 5টি রিট জারি করার ক্ষমতা রয়েছে এবং জরুরি সময়ে আমরা কী কী রিট জারি করতে পারি সেটা, মানে আমরা কী কী রিট জারি করতে পারি সেসব বিস্তারিত আমরা অন্য একটা ভিডিওতে জানবো। এটা বলতে গেলে এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো 5টা রিট আমরা জারি করতে পারি। আর্টিকেল 32কে কী বলা হয়? সোল অফ ফান্ডামেন্টাল রাইটস বলা হয় বা মৌলিক অধিকারের আত্মা বলা হয়। আর্টিকেল 32কে বলছে রাইট টু অ্যাপ্রোচ সুপ্রিম কোর্ট ফর প্রোটেকশন ফান্ডামেন্টাল রাইটস। আমাদের যে ফান্ডামেন্টাল রাইটসগুলো আছে সেগুলো যদি লঙ্ঘন করা হয় তাহলে আমরা সরাসরি কোথায় চলে যেতে পারি? সুপ্রিম কোর্টে চলে যেতে পারি। আর্টিকেল 33 পার্লামেন্ট ক্যান রেস্ট্রিক্ট ফান্ডামেন্টাল রাইটস অফ আর্মড ফোর্সেস। এখানে বলছে যে সেনাবাহিনী যদি নিজের মতো প্রতিবাদ করতে চায় যুদ্ধের সময় তাহলে কি হবে? এখানে আর্টিকেল 33 এটাই বলে যে পার্লামেন্ট মানে হচ্ছে সংসদ আইন করে, মানে সংসদ যুদ্ধের সময় বা কোনো সময় যে পুলিশ, সেনাবাহিনী এবং অন্যান্য ফোর্সের আইন করে তাদের কি করতে পারে? সীমাবদ্ধ করতে পারে, ক্ষমতা সীমাবদ্ধ করতে পারে। এটা কিসের জন্য করা? জাতীয় নিরাপত্তা, জাতীয় শান্তি বজায় রাখার জন্য এবং জাতীয় নিরাপত্তা বজায় রাখার জন্য। আর্টিকেল 34 বলছে রাইটস ক্যান বি রেস্ট্রিক্টেড ডিউরিং মার্শাল ল। রাইটস ক্যান বি রেস্ট্রিক্টেড ডিউরিং মার্শাল ল। যখন হচ্ছে এই আইনটা, এই আর্টিকেলটা বলছে যে যদি এমন কোনো পরিস্থিতি হয়, যুদ্ধকালীন পরিস্থিতি হয়, তাহলে এই সময় কিছু কিছু ফান্ডামেন্টাল রাইটস অস্থায়ীভাবে বন্ধ করা যেতে পারে। আর্টিকেল কত অনুযায়ী? আর্টিকেল 34 অনুযায়ী, আর্টিকেল 34 অনুযায়ী। তবে এটি সবসময়ের জন্য নয়, কিছু মানে সিচুয়েশনের ওপর ডিপেন্ড করে। যদি যুদ্ধের মতো সংকটকালীন পরিস্থিতি তৈরি হয় সেই সময় এই আর্টিকেল 34 অনুযায়ী কিছু ফান্ডামেন্টাল রাইটসকে বন্ধ করা যেতে পারে। আর্টিকেল 35 পার্লামেন্ট ক্যান মেক লস ফর ফান্ডামেন্টাল রাইটস। এখানে বলছে যে সংসদের হাতে কিছু ক্ষমতা দেওয়া হয়। কেন ক্ষমতা দেওয়া হয়? যে আমাদের যে ফান্ডামেন্টাল রাইটসগুলো আছে সেগুলো বাস্তবে কীভাবে চলবে সেটা নির্ধারণ করার জন্য সংসদের হাতে কিছু ক্ষমতা দেওয়া হয়, যে কিছু কিছু আইন তৈরি করার জন্য। যেমন সংসদ অনেক আইন তৈরি করেছে, যেমন শিশু শ্রম বন্ধ করার আইন এসব তৈরি করেছে। এসব কত নম্বর আর্টিকেল? আর্টিকেল 35 কাকে ক্ষমতা দেয়? সংসদকে কিছু ক্ষমতা দেয় যে ফান্ডামেন্টাল রাইটস, এই আইনগুলো তো লেখা, সেগুলো বাস্তবে কীভাবে চলবে সেই রিলেটেড আইন তৈরি করার জন্য সংসদকে ক্ষমতা দেয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর্টিকেল 12 to 35। তো নেক্সট আর্টিকেলের পার্ট আরও আসবে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক সাবস্ক্রাইব করে দিও। তো